হ্যালো। হ্যালো, শুভ সন্ধ্যা সবাকে। আসসালামু আলাইকুম। আজ পূর্বে আমি ঘোষণা করেছিলাম যে আমি আজকে ভারতের মুসলমানরা ভারতের সর্বোচ্চ পদাধিকারী আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এই সার্ভিস দুটিতে ভারতের মুসলমানরা পিছিয়ে কেন এই সম্পর্কে একটা আত্মপর্যালোচনামূলক এক আলোচনা আমি করব। আপনারা যারা আছেন আপনারা যে আছেন এইচ মুন্না ভাই কলগাছিয়া, খুব ভালো। রহমান আলী, আপনারা আছেন। আপনাদের বন্ধুদেরকেও যদি সম্ভব হয় এই লাইভে যুক্ত করার চেষ্টা করবেন। ভারত 1947 সনের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। তার আগে ভারতে প্রায় 200 বৎসর ইংরেজরা শাসন করে গেছেন। তার ভিতরে 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে 1858 সালের থেকে 90 বৎসর ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারতের শাসন চালাচ্ছেন। সেই অবস্থায় ভারতবর্ষের শাসন ব্যবস্থায় একটা ট্রেমেন্ডাস পরিবর্তন আসে আর কি, পরম্পরাগত শাসন ব্যবস্থার চাইতে। ব্রিটিশরাই প্রথম ভারতবর্ষে সিভিল সার্ভিসের ব্যবস্থা করেন। ব্রিটিশ যুগে ভারতবর্ষে যারা সিভিল সার্ভিসে থাকতেন তাদেরকে বলা হতো আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এখন স্বাধীনতার পরে এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসটি বদল করে এখন আইএএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস, এই দুই প্রধান গুরুত্বপূর্ণ পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে ভারতের মুসলিম সমাজের জন্য কেন গুরুত্বপূর্ণ তা আমরা কয়েকটি দিক দিয়ে আলোচনা করব। মুসলিম সমাজের জন্য আইএএস এবং আইপিএস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব পদ তাদের জন্য এক ধরনের শক্তি এবং সাফল্যের প্রতীক হইতেই পারে। এর সাথে সাথে মুসলিমদের প্রশাসনে যদি অংশগ্রহণ হয় দেশের সার্বিক উন্নয়নের জন্য খুবই মঙ্গলজনক হয়। শুধুমাত্র একজন অফিসার হিসেবে নয়, একজন মুসলমান আইএএস বা আইপিএস যদি অফিসার হয় নিজের সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবেও কাজ করতে তারা পারে, যা সমাজের সব শ্রেণী মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বা পারে। প্রথম কথা হচ্ছে সমাজের উন্নয়ন এবং ন্যায্য প্রতিনিধিত্ব এই দুইটি নিশ্চিত করার জন্য নির্বাচন ও প্রশাসনে প্রতিনিধিত্ব পাওয়ার জন্য মুসলিম সমাজের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এটি সমাজের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে। সমাজের বিভিন্ন সম্প্রদায় যদি প্রশাসনে না থাকে তাহলে তাদের সমস্যা এবং চাহিদা কিভাবে অ্যাড্রেস করা হবে বা সমাধান করা হবে। তাই মুসলিম প্রতিনিধি ভারতের শাসন ব্যবস্থার প্রধান গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা উচিত বলে আমরা মনে করি। এর জরিয়তে ভারতের অন্যান্য
সম্প্রদায়ের মানুষের অন্যান্য অঞ্চল, বিভিন্ন অঞ্চলের মানুষের স্বার্থ সংরক্ষণের সাথে সাথে প্রশাসনে যদি মুসলমান অফিসাররা থাকে, তখন মুসলমানদের জন্য বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায্যতার বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে পারবে এবং একটা ইনক্লুসিভ পলিসি তৈরি করতে ভারতবর্ষের মতন দেশে নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা, নানা বর্ণ, নানা শ্রেণী, ভৌগোলিক বৈচিত্র্যতা, এর মধ্যে একটা ন্যায্য এবং ইনক্লুসিভ পলিসি যাতে সরকার করতে পারে, তার জন্য ভারতের এই প্রধান দুই পদে আইএস এবং আইপিএস পদে যদি থাকে, তারা যথেষ্ট সরকারকে সাহায্য করতে পারবে বা পারে। তে এর সাথে সাথে সামাজিক নেতৃত্বও একটা প্রেরণাদায়ক নেতৃত্ব রূপ নিতে পারে এবং আইএস আইপিএসরা মুসলমান সমাজে একটা রোল মডেল হিসাবে নিজেদেরকে প্রদর্শন করতে পারে এবং তারা সমাজের তলের শ্রেণীর মানুষদেরকে সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করতে পারে এবং তাদেরকে দেখে আমাদের মানুষজন সরকারি বিভিন্ন উচ্চ পদে চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালাইতে পারে এবং সিভিল সার্ভিসে যখন একাধিক মুসলিম অফিসার থাকবে, তখন রাজনৈতিক ক্ষেত্রেও মুসলিম সম্প্রদায়ের দৃশ্যমান্যতা এবং ক্ষমতা উল্লেখযোগ্যভাবে প্রদর্শিত হইতে পারে। প্রশাসনিক সিদ্ধান্ত নিতে মুসলিম কমিউনিটির অভ্যন্তরীণ বিষয়গুলির প্রতিফলন ঘটাইতে পারে এই বিশেষ করে মুসলমানদের যেসব সমস্যা আছে, নিম্ন মানের শিক্ষার সমস্যা, খুব খারাপ স্বাস্থ্য, কর্মসংস্থাপনের যেই অপ্রতুলতা এবং ন্যায় বিচার, এগুলা ক্ষেত্রে মুসলিম অফিসারদের উপস্থিতি অতি প্রয়োজন সরকারি পর্যায়ে এবং তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের মুসলমান সমাজে তাদের যেসব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি কাজে লাগিয়ে তারা সরকারকে মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থাপন এবং ন্যায় বিচারের ক্ষেত্রে বিশেষ কার্যসূচি নিতে সহায়তা করতে পারে। তে আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পৃথিবীর যে কোনো দেশেই হোক, যারা সংখ্যায় কম তারা অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে থাকে। ভারতবর্ষেও কম বেশি পরিমাণে বৈষম্য হয়ে থাকে। ফলে এই বৈষম্যর প্রতিরোধ করতে গেলেও বা বৈষম্যহীন এক প্রশাসন নিশ্চিত করতে গেলেও মুসলমানদের প্রতিনিধিত্ব এই আইএস এবং আইপিএস পর্যায়ে থাকা উচিত এবং মুসলিম অফিসাররা প্রশাসনে থাকলে তাদের কাছ থেকে পদ্ধতিগত সুযোগ নিজের সম্প্রদায় পাইতে পারে এবং যেমন শিক্ষা, অন্য সেবা ব্যবস্থায় উন্নতি আনার ক্ষেত্রেও মুসলমান সমাজ যথেষ্ট উপকৃত হইতে পারে। তার সাথে আমাদের মুসলমান অফিসার যদি চাকরির বিভিন্ন স্তরে থাকে, তারা তাদের নেতৃত্বের দক্ষতা, তাদের নৈতিকতা এবং প্রশাসনিক দক্ষতাও উন্নত করে তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করার একটা সুযোগ আসে। সর্বোপরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মানুষের অধিকার। প্রশাসনে মানুষের জন্য কাজ করা হয় প্রশাসনের জরিয়তে। মানুষের অধিকার অর্থাৎ মানব অধিকার, এক্ষেত্রেও আইনি এবং সামাজিক অধিকার সুরক্ষিত রাখার ক্ষেত্রে সরকারকে মুসলিম অফিসাররা, বিশেষ করে আইএস এবং আইপিএস অফিসাররা বিভিন্ন প্রকারে সহায় করতে পারে এবং সিভিল সার্ভিসে মুসলমানরা নিজেদের বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অভিজ্ঞতা নিয়ে সেখানে প্রদর্শন করে তারা প্রশাসনিক সিদ্ধান্তে যথেষ্ট সহায় করতে পারে। আমার দৃষ্টিতে এগুলো হচ্ছে মুসলমানদের আইএস এবং আইপিএস অফিসার পর্যায়ে উপস্থিতির প্রয়োজনীয়তা আমি বললাম। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন, যাতে আমরা পরবর্তীতে এই আলোচনাকে আরও সমৃদ্ধ করতে পারি। ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতের যেই মুসলমানদের যেই জনগাঁথনি, এটা মোটামুটি 12 থেকে 14% আসামের ভারতবর্ষের মোট জনসংখ্যার।
এরা সামগ্রিকভাবে শিক্ষা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা সম্প্রদায়। মূলত একটা সম্প্রদায় নয়, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের লোকই ইসলাম গ্রহণ করেছেন। ফলে এখন একটা ধর্মীয় পরিচয় গড়ে উঠছে, যদিও রাজ্যভিত্তিক ভাষাভিত্তিক ভিন্ন ভিন্ন পরিচয় রয়েছে। মানুষের পরিচয় তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়েই থাকে। তে প্রথমবারের মতো ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কীয় ব্যাপার নিয়ে ভারত সরকার 1978 সালে একটা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনটি রাহি কমিশন নামে পরিচিত। অবশ্যই এই কমিশনে সরাসরি আইএস এবং আইপিএস সম্পর্কিত বিষয় আলোচনা হয়নি বা সেখানে কোনো রিপোর্ট করা হয়নি। সেখানে ভারতবর্ষের মুসলমানদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছিল এবং সেখানে দেখা গেছিল যে ভারতবর্ষের সাধারণ মুসলমানদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা যেরকম অতি দুর্বল, সেই অবস্থায় ভারতবর্ষের মুসলমানরা সিভিল সার্ভিসে তাদের প্রতিনিধিত্ব করার কথা চিন্তা করা তখন খুবই সঙ্গীন ছিল, প্রতিবন্ধকতা ছিল। এই রুহি কমিশন 1978 সনে যখন গঠন করে দেওয়া হয়েছিল, তখন এই রুহি কমিশনের প্রধান গুরুত্বপূর্ণ দিক কয়টি ছিল: মুসলিমদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থাপনে উন্নতির জন্য অনেক কর্মসূচি গ্রহণ করা উচিত বলে সরকারকে তারা পরামর্শ দিয়েছিল এবং সিভিল সার্ভিসে মুসলিমদের অংশগ্রহণের সহায়তা প্রদানের প্রতিও রিকমেন্ড করেছিলেন এবং বৈষম্য যদি আসে সেগুলা দূর করার জন্য এই রাহি কমিশনে প্রস্তাব রাখিয়েছিলেন। তারপর 1993 সনে 1993-তে আরেকটি কমিশন ভারত সরকার গঠন করে দিয়েছিলেন। মুসলমানদের বিষয় না মাত্র, ভারতবর্ষের অন্যান্য যেসব পশ্চাৎপদ জাতি গোষ্ঠী আছে, ন্যাশনাল কমিশন ফর সোশিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস 1993, ন্যাশনাল কমিশন ফর সোশিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস 1993, NCHC 1993। এই কমিশন ভারতবর্ষের সমাজের পিছিয়ে পড়া শ্রেণী যারা আছে, যেসব সম্প্রদায় আছে, তাদের উন্নয়নের বিষয়ে তারা রিপোর্ট তৈরি করেছিলেন এবং সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী হিসাবে মুসলমান সম্প্রদায়ের কিছু একটা অংশকে চিহ্নিত করেছিলেন এবং তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার জন্য ভারত সরকারকে এই ন্যাশনাল কমিশন ফর সোশিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস রিপোর্ট 1993 সুপারিশ করেছিলেন। আর এই সুপারিশের মৌলিক কথা ছিল যে মুসলিমদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কোচিং দেওয়ার বা কোচিং সহায়তা বৃদ্ধি করা। দ্বিতীয় সুপারিশ ছিল মুসলিম ছাত্রদের জন্য সরকারি সহায়তা এবং স্কলারশিপ বৃদ্ধি করা, অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষার সুযোগ তৈরি করে মুসলমানরা যাতে সিভিল সার্ভিসে অংশগ্রহণ করতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা। এই কমিটির রিপোর্টটি সাধারণভাবে মুসলিম সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত অবস্থান উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেছে, যাতে তারা আইএএস ও আইপিএস এর মতো সিভিল সার্ভিসের উচ্চ পদবীর পরীক্ষায় অংশগ্রহণ করে সফল হইতে পারে। তাদের জন্য বিশেষ কোচিং সেন্টার, আর্থিক সহায়তা এবং শিক্ষার সুযোগের উন্নতির কথা এই রিপোর্টগুলোতে বলা হয়েছে। 2006 সনে সাচ্চার কমিটি, রাজেন্দ্র সিং সাচ্চার ভারতের একজন জাস্টিস, তার নেতৃত্বে ভারত সরকার একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, যাকে জনপ্রিয়ভাবে সাচ্চার কমিটি রিপোর্ট বলা হয়। এই কমিটির রিপোর্ট 2006 সালে প্রকাশিত হয়েছিল। আমি একটু আনন্দের সহিত বলতে চাই যে 2005 সালে গুয়াহাটিতে যখন এই রাজেন্দ্র সিং সাচ্চার কমিটির একটা টিম এসেছিল, সেই টিমের সাথে আমি নিজে সাক্ষাৎ করেছিলাম এবং আসামের মুসলমানদের সামগ্রিক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শৈক্ষিক পরিস্থিতির উপরে আমি একটি প্রতিবেদন বানিয়ে সেই প্রতিবেদন মেমোরান্ডাম আকারে আমি দিয়েছিলাম। এবং আরও একটা সুখের বিষয় যে আমি কয়েক বছর আগে দিল্লিতে এক অনুষ্ঠানে আমিও সেখানে
আমন্ত্রিত হয়েছিলাম, সেই অনুষ্ঠানে এই রাজেন্দ্র সিং ছাচার সাহেবকে আমি সেই অনুষ্ঠানে পেয়েছিলাম। তিনি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং সেই ছাচার কমিটির রিপোর্টে ভারতের মুসলিম জনগণের অবস্থান, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এবং উন্নয়নশীল ক্ষেত্রগুলিতে তাদের প্রতিনিধিত্বের উপর বিস্তারিত অনুসন্ধান করেছিলেন। মুসলিমদের আইএস ও আইপিএস এইসব প্রতিনিধিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ছাচার কমিটির রিপোর্টে উঠে আসছে, যা এই ভারতবর্ষের মুসলমানের একটা সুন্দর, একটা পরিষ্কার ছবি বা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। ছাচার কমিটির রিপোর্টে দেখা গেছে যে সংখ্যালঘু হিসাবে ভারতবর্ষের মুসলমানরা আইএএস এবং আইপিএস এই বড় পদাধিকারিতে মুসলমানের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। যেখানে দেশের জনসংখ্যার প্রায় 14% মুসলিম, সেখানে দেখা গেছে যে 4% চাইতেও কম মুসলমানরা আইএস এবং আইপিএসে যুক্ত হতে পারছে। এটা একটা অসম সুযোগ প্রদর্শন করছে। এই রিপোর্ট তদানীন্তন সরকারকে ছাচার কমিটি দিয়েছিলেন এবং সমাজের মধ্যে অনেক প্রতিভাবান এবং যোগ্য ব্যক্তি সিভিল সার্ভিসে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য যথাযথ সহায়তা এবং সুযোগের অভাব রয়েছে বলে এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছিল। এই ছাচার কমিটির রিপোর্টে ভারতের মুসলমানদের শিক্ষার মান এবং সুযোগের অভাবের কথাও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মুসলিমদের মধ্যে শিক্ষার হার অতি কম এবং বিশেষত কৃষক পরিবারের মধ্যে এই হার আরও নিচে। এতে সিভিল সার্ভিস পর্যায়ের সার্ভিসে যোগদান করার সুযোগ তো কমই আসে। শিক্ষায় বৈষম্য, আর্থিক অসুবিধা এবং উপযুক্ত কোচিং সেন্টারের অভাব, এসবের জন্য সিভিল সার্ভিসে ভারতের মুসলমানের প্রতিনিধিত্ব করার সুযোগ যথেষ্ট কঠিন হয়ে রয়েছে। এবং এই ছাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে আর্থিক সচ্ছলতার অভাব, এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি এবং সহায়তার অভাবে সিভিল সার্ভিসে ভারতের মুসলমানদের জন্য প্রবেশের বহুত বড় বাধা সৃষ্টি করে। অর্থনৈতিক চাপ এবং বিভিন্ন পরিবারের সামাজিক কাঠামোর অবনতি এইসবও সিভিল সার্ভিসের মতো উচ্চতর চাকরির প্রতি মুসলিম ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ কমিয়ে দেয়। এবং এই সিভিল সার্ভিসে মুসলিম ছাত্ররা ইউপিএসসি বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতির জন্য দরকারি কোচিং, গাইডেন্স এবং প্রেরণা পায় না। তার কারণে সিভিল সার্ভিসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল মুসলমান ছেলেমেয়েরা করতে পারে না। প্রতিনিধিত্বর ঘাটতি এখানে এভাবেই স্পষ্ট হয়ে ওঠে এবং এখানেই কি হয় যে এক বৈষম্য দেখা যায়। এই ছাচার রিপোর্টে শিক্ষার মান উন্নয়ন, কোচিং সেন্টারের যাতে যথেষ্ট পরিমাণে কোচিং সেন্টার থাকে তার উপলব্ধতা, বৈষম্য দূরীকরণের জন্য সরকারের উদ্যোগ, এসব পরামর্শ ছাচার কমিটি ভারত সরকারকে দিয়েছে। এবং সিভিল সার্ভিসের মতো উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করার জন্য প্রশাসন এবং পুলিশ বিভাগের মধ্যে অংশগ্রহণের জন্য দেশের সার্বিক উন্নয়নে মুসলিমদের ভূমিকা আরও দৃঢ় করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারকে এই কমিটি পরামর্শ দিয়েছেন। তারপরে 2014 সালে এই ছাচার কমিটির রিপোর্টটা কতদূর কার্যকরী হয়েছে এই জিনিসটা পুনরীক্ষণ করার জন্য 2014 সালে আরেকটি কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই কমিটির প্রধান মুরব্বী ছিলেন অর্থনীতিবিদ প্রফেসর অমিতাভ কুণ্ডু। সেই জন্য এই কমিটিকে জনপ্রিয়ভাবে অমিতাভ কুণ্ডু কমিটি রিপোর্ট বলা হয়। এই কমিটি রিপোর্টকে আমি আবার বলছি, আমার এই সুযোগও হয়েছে প্রফেসর অমিতাভ কুণ্ডুর মহাশয়ের সাথেও আমার সাথে সেই একই মিটিংয়ে দেখা হয়েছে এবং তার সাথে আমি কথা বলেছি এবং তিনি এই ছাচার কমিটির রিপোর্টটি কোথায় কোথায় কীভাবে কার্যকরী হইতে বাধাগ্রস্ত হয়েছে এগুলা বিষয়ে তিনার রিপোর্টে উল্লেখ করেছেন এবং সেদিন সেই মিটিংয়ে তিনি এসব কথা বিস্তারিত আলোচনা করেছিলেন। এই
অমিতাভ কুণ্ডুর রিপোর্টে বলা হয়েছিল যে মুসলিম সম্প্রদায়ের সিভিল সার্ভিসে, বিশেষ করে আইএস এবং আইপিএসে কিভাবে প্রতিনিধিত্ব হয়েছে তার বিস্তারিত গবেষণা এবং বিশ্লেষণ করেছেন। এই কমিটি মূলত সিভিল সার্ভিসে মুসলিমদের স্বল্প প্রতিনিধিত্বর কারণগুলো চিহ্নিত করার জন্য এবং তার সমাধানের জন্য কিছু প্রস্তাবনা দেওয়ার কথা তার রিপোর্টে পাওয়া যায়। তার রিপোর্টে মূলত একই কথা উঠে আসছে যে ভারতের মোট জনসংখ্যার 14% মুসলমান হওয়া সত্ত্বেও 3 থেকে 4% মাত্র সিভিল সার্ভিসে মুসলমানদের প্রতিনিধিত্ব। এই খুব করুণ অবস্থাটা তার প্রতিবেদনে উল্লেখ হয়েছে। এই কমিটির মতে স্বল্প প্রতিনিধিত্বশীল প্রশাসন এবং পুলিশ বিভাগের ক্ষেত্রে মুসলিম সমাজের আভ্যন্তরীণ সমস্যা ও চাহিদার প্রতিফলন ঘটাতে বাধার সৃষ্টি করেছে। শিক্ষা এবং প্রস্তুতির সমস্যা সম্পর্কেও অমিতাভ কুণ্ডুর রিপোর্টে বলা হয়েছে, শিক্ষার মান ও প্রস্তুতির অভাব মুসলিমদের সিভিল সার্ভিস অংশগ্রহণের অন্যতম বাধা হিসেবে তিনি চিনাক্ত করেছেন তিনার কমিটি। তাই প্রয়োজনীয় গাইডেন্সের অভাবের কথা বলেছেন, উন্নত কোচিং সেন্টার অভাবের কথা বলেছেন, আর্থিক অসুবিধার কথা বলেছেন। এই কমিটি আরও বলেছেন যে মুসলিম ছাত্রদের জন্য সিভিল সার্ভিসের প্রস্তুতির ব্যবস্থা এবং কোচিং সেন্টারের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজনের কথাও খুব জোর দিয়ে বলেছিলেন। অর্থনৈতিক চ্যালেঞ্জ মুসলমানদের সামনে যে রয়েছে, সেই আর্থিক অসচ্ছলতা এবং মূলধারার শিক্ষার অভাব থেকে তারা যেভাবে ভুগছে, সেই ক্ষেত্রেও মুসলমানদের মধ্যে আর্থিক সচ্ছলতা আনয়নের ক্ষেত্রে এবং মূলধারার শিক্ষার সাথে মুসলমানদেরকে যুক্ত করার জন্য এই কমিশন বা অমিতাভ কুণ্ডুর কমিটি রিপোর্ট সরকারকে সুপারিশ করেছেন এবং অর্থনৈতিক সহায়তা এবং স্কলারশিপ প্রোগ্রাম মুসলমান ছাত্রদেরকে দেওয়ার জন্য, চালু করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন এবং যাতে মুসলমান ছেলেমেয়েরা বিশেষ কোচিং সেন্টার এবং প্রস্তুতির জন্য কার্যকরী গাইডেন্স পায়, তার জন্য সরাসরি প্রস্তুতি এবং শিক্ষাগত সহায়তা প্রদান করার জন্য এই প্রস্তুতির জন্য কার্যকর গাইডেন্সের জন্য বিশেষ কোচিং সেন্টার স্থাপনের উপরে গুরুত্ব দিয়েছেন এই অমিতাভ কুণ্ডু কমিটি রিপোর্ট। এর উপরেও মুসলিম ছাত্রদের জন্য রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তারপরে মুসলিম সম্প্রদায়ের প্রতি মধ্যে যে ছাত্রদের মধ্যে, যুব শ্রেণীর মধ্যে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের অভাবের কথাও সেখানে বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনে সঠিক সুযোগের অভাবের কথাও এই রিপোর্টে বলা হয়েছে। মুসলিম ছাত্রদের জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং সচেতনতা বৃদ্ধি করা দরকার বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। ভারতের সমাজে মুসলিমদের প্রশাসনে কম প্রতিনিধিত্বর মূল কারণ হিসেবে এই অমিতাভ কুণ্ডু রিপোর্টে বলা হয়েছে যে বৈষম্য এবং সামাজিক অবহেলার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যার ফলে ভারতের মুসলমান ছেলেমেয়েরা সরকার এবং কমিউনিটি ভিত্তিক সংগঠনগুলোর সাথে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া দরকার এবং মুসলিম সম্প্রদায়ের জন্য সহায়তা প্রদানের প্রতিও এই কমিটি সুপারিশ করেছেন। মূলত এই কমিটির সুপারিশগুলির মধ্যে বিশেষ কোচিং সেন্টার, অর্থনৈতিক সহায়তা, স্কলারশিপ প্রোগ্রাম, ট্রেনিং সেন্টার, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং বিশেষ সংরক্ষণ, এসব কথাই এই সুপারিশটিতে বলা হয়েছে। এখন আমরা যদি এই রিপোর্ট কয়েকটা দেখলাম, রাহি কমিশন, ন্যাশনাল কমিশন 1993, তারপরে সাসার কমিটি রিপোর্ট এবং অমিতাভ কুণ্ডু রিপোর্ট, এই রিপোর্টগুলোর একই সুর, একই কথা, একই সমস্যা চিনাক্ত করেছেন, তারা আইডেন্টিফাই করেছেন। মুসলমানরা কেন আইএস এবং আইপিএসের মতো উচ্চ পদে তুলনামূলকভাবে পিছিয়ে আছেন। এই বাস্তবতাটির পিছনে কি কি কারণ, সেই কারণগুলো এই কমিটির, সরকার দ্বারা গঠিত কমিটিগুলোর রিপোর্টেই উঠে আসছে। তবু আমি একটা সামগ্রিকভাবে একটু আলাপ আমি করতে চাই। শিক্ষার অভাব এবং অবকাঠামোর দুর্বলতা, ইনফ্রাস্ট্রাকচার
আমাদের ভারতবর্ষের মুসলমান সমাজের যথেষ্ট শিক্ষার অভাব আছে, শিক্ষার মানদণ্ড বা মান যথেষ্ট কম, এবং মুসলমান অঞ্চলের যেসব বিদ্যালয় আছে, কলেজ আছে, সেগুলোরও পরিকাঠামো যেটা ইনফ্রাস্ট্রাকচার আধুনিক শিক্ষার জন্য সেভাবে উপযুক্ত নয়। আধুনিক শিক্ষার সুযোগের অভাবের কারণেও ভারতবর্ষের মুসলমান ছেলেমেয়েরা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যাইতে পারে না। অর্থনৈতিক এবং সামাজিক পশ্চাৎপদতা, অর্থনৈতিকভাবে তো মুসলমানরা পিছিয়ে আসেই, তারপরেও সামাজিকভাবেও এরা সচেতন নয়, আমরা সচেতন নই। আমাদের সামাজিক পশ্চাৎপদতা অর্থনৈতিক পশ্চাৎপদতার সাথে একটার সাথে আরেকটা যুক্ত, পরিপূরক। আমাদের মধ্যে সচেতনতা যথেষ্ট কম। অনেক মুসলমান পরিবারেই সিভিল সার্ভিস এবং প্রশাসনিক চাকরির গুরুত্ব সম্পর্কে জানেই না। আজকেও আসামের বিভিন্ন অঞ্চলে যদি মুসলমান কোনো অঞ্চলে যাওয়া যায়, সেখানে যদি ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি কি হবে, তখন উত্তর দিবে হয় ডাক্তার আর না হয় বলবে আমি ইঞ্জিনিয়ার। এই দুইটাই মাত্র আমাদের ছেলেমেয়েরা শনাক্ত করে তাদের ভবিষ্যৎ কেরিয়ার হিসেবে। কিন্তু সিভিল সার্ভিস এবং পুলিশ সার্ভিসের কেরিয়ার, আর্মি অফিসার, বড় বড় যেসব আছে বা আপনার রাষ্ট্রদূতের কাউন্সিল, এগুলার ব্যাপারে বা বিজ্ঞানী হওয়ার যেসব ইচ্ছা, এগুলো আমাদের মধ্যে যথেষ্ট অ্যাবসেন্টই বলা যায়, অনুপস্থিত এই ধারণাগুলো। গতিকে সচেতনতার ক্ষেত্রে মুসলমানরা যথেষ্ট পিছিয়ে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সঠিক উপযুক্ত সময়ে উপযুক্ত দিক নির্দেশনা দিতে পারি না বা দেওয়া হয় না, অনুপ্রেরণা দেওয়া হয় না, গাইডেন্স দেওয়া হয় না। কোথার থেকে শুরু করবে, কিভাবে প্রস্তুতি নিবে, তা আমাদের ছেলেমেয়েরা বুঝে উঠতে পারে না। যদিও তারা যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট ট্যালেন্ট আছে, অথচ সেই ট্যালেন্টগুলিকে আমরা শনাক্ত করি না, আইডেন্টিফাই করি না, তাদেরকে তুলে আনার জন্য, সামনে আনার জন্য আমরা সমাজ থেকে চেষ্টা করি না। আরেকটা কি যে আমাদের মানসিকতা, এই যে সংখ্যালঘু মানসিকতা, একটা তার মানে ঘ্যাটু মানসিকতা, এই মানসিকতার থেকে আমাদের লোকজন বেরিয়ে আসতে হবে। এবং আত্মবিশ্বাসের অভাব তো আমাদের মধ্যে আছেই, যে এরকমই একটা বিশ্বাস যে আমরা এগুলা করে কি হবে, আমরা তো সুযোগ পাবো না, এই ধরনের, আমরা তো এত বড় অফিসার হইতে পারবো না, আমাদের কাজ না, এইরকম ধরনের চিন্তা ভাবনা আমাদের ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট পরিমাণে লুকিয়ে রয়েছে। তারা সেইভাবেই ভাবে এবং আমাদের সামনে কোনো পজিটিভ রোল মডেল আমরা উপস্থাপন করি না। ভারতবর্ষে সফল মুসলিম আইএস অফিসার, আইপিএস অফিসারদের নাম আমাদের বহু ট্যালেন্টেড ছাত্রছাত্রীরাও জানে না। আমরা যারা শিক্ষকতা করি তা আমরা এই যারা ট্যালেন্টেড আইএস আইপিএস মুসলিম অফিসার আছে তাদের নাম আমরা জানি না, তাদের নাম আমরা ছেলেদের কাছে মেয়েদের কাছে বলি না এবং তাদেরকে রোল মডেল হিসেবে তাদের কাছে উপস্থাপন করি না। তবে আশার বিষয় হলো কি, যে ধীরে ধীরে চিত্র বদলাইতেছে আসামে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু সংস্থা এবং ব্যক্তি মুসলিম তরুণদের সিভিল সার্ভিসের জন্য প্রস্তুত করতে এগিয়ে আসছেন। সচেতনতা ও শিক্ষার প্রসারে যদি জোর দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই খাতে মুসলমানদের অংশগ্রহণ বাড়বে। এখন কথা হচ্ছে, ভারতের মুসলিম সমাজের তরুণদের আইএস এবং আইপিএস এবং অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষায় সফল করতে গেলে মাল্টি ডাইমেনশনাল, মাল্টি লেভেল পদক্ষেপ নিতে হবে। আমি এই মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি লেভেল পদক্ষেপ সম্পর্কে আমি কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। ভারতবর্ষের মুসলমান অঞ্চলে যে শিক্ষার মানদণ্ড, সেই মানদণ্ড ভারতবর্ষের ভিতরে খুবই নিম্ন মানদণ্ডের শিক্ষা চালু আছে গ্রামে গঞ্জে। আর সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। মুসলিম অধ্যুষিত এলাকায় ভালো স্কুল এবং কলেজ গড়ে তুলতে হবে। কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে, মনোযোগী হতে হবে। বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত্তিক শিক্ষা আমরা জোরদার করতে হবে। টেকনোলজি এবং ডিজিটাল লার্নিংয়ের উপরে গুরুত্ব দিতে হবে, সুযোগ তৈরি করতে হবে। সিভিল সার্ভিস ট্রেনিং সেন্টার করতে হবে। বড় বড় শহর বা জেলা পর্যায়ে এই ধরনের সেন্টার সরকারি এবং বেসরকারি উদ্যোগে মুসলিম তরুণদের জন্য সাবসিডাইজ বা ফ্রি কোচিং সেন্টার চালু করা উচিত। আজকে ছেলেমেয়েদেরকে আমাদের যেসব জাকাত আছে,
বা ওয়াকফ বোর্ডে যেসব টাকা পয়সা আসে বা অন্যান্য খাতের থেকে যেসব পয়সা আমাদের সমাজে জমা হয়, সেই পয়সাগুলি অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য ছাত্রদেরকে মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একটা স্কলারশিপ বা স্টাইপেন্ডের ব্যবস্থা করা উচিত, স্থানীয়ভাবে কিংবা জেলা ভিত্তিক কিংবা রাজ্যিক ভিত্তিক কিংবা রাষ্ট্রভিত্তিক। মুসলিম স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এবং ওয়াকফ বোর্ড মিলে এই ধরনের তহবিল গঠন করতে পারে এবং তাকে আমরা শিক্ষার খাতে এই ওয়াকফ বোর্ডের যে ধন সম্পত্তি, সেই সম্পত্তিকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের মধ্যে অনুপ্রেরণা আনার লোকের যথেষ্ট অভাব, সচেতনতা আনার লোকের অভাব। আমরা অনুপ্রেরণা আনতে হবে ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে। স্কুল কলেজ পর্যায়ে সেমিনার, কেরিয়ার গাইডেন্স কাউন্সেলিং এবং ওয়ার্কশপের মাধ্যমে সিভিল সার্ভিস সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে IQAC, এক্সটেনশন এডুকেশন সেল, কেরিয়ার গাইডেন্স সেল, এইসব সেলগুলি কলেজ লেভেলে এবং বিশ্ববিদ্যালয় লেভেলে মুসলমান ছেলে মেয়েদেরকে সেন্সিটাইজ করতে পারে এবং স্কুল লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে, মাদ্রাসা লেভেলে যেসব ছাত্র একতা সভা আছে বা স্কুলের বিভিন্ন পদস্থ শিক্ষক যারা আছে দায়িত্বপ্রাপ্ত, তারাও এইসব বিষয়ে ছেলে মেয়েদেরকে সেন্সিটাইজ করে IAS এবং IPS এর প্রতি আগ্রহী করতে পারে এবং ভারত সরকারের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করার জন্য এবং ভারতকে সার্ভিস দেওয়ার জন্য ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে পারে। মেন্টরশিপ এবং গাইডেন্সটা অতি গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ যারা অফিসার আমাদের সমাজে আছে, যারা রিটায়ার করেছেন বা বর্তমান চাকরি করে, যারা ছুটি পাওয়ার পরে কোনো সময় যখন বাড়িতে আসে বা গ্রামে আসে বা নিজের লোকালিটিতে আসে, বা যারা রিটায়ার্ড শিক্ষক বা যারা বর্তমান শিক্ষক আছেন, যারা কোচ দিতে পারে, সেরকম ট্রেনারদেরকে নিয়ে আমরা ব্যক্তিগতভাবে এবং সাময়িকভাবে গাইডেন্স দিতে পারি ছেলে মেয়েদেরকে। এবং ছেলেমেয়েরা তাদের সিনিয়রদের সহযোগিতায় কিছু কিছু স্টাডি গ্রুপ, মাইক্রো লার্নিং গ্রুপ তারা নিজেরা চালু করতে পারে। নিজেরা বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা করে, কিন্তু এইসব ধরনের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা প্রিপেয়ার করতে পারে, যেখানে মেন্টর এবং মেন্টি সেখানে উপস্থিত থাকবে। তারা বাড়িতে থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করবে, আরেকজন উত্তর দিবে, আরেকজনে না পারলে আরেকজন উত্তর দিবে। এইভাবে একজনে আরেকজনকে এনলাইটেন করবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে, কিভাবে আগাইতে হবে এইসব ব্যাপারে আমরা কলেজের যারা শিক্ষক আছি বা যারা রিটায়ার্ড হয়েছি, তারা এইসব প্রোগ্রাম আমরা শুরু করতে পারি। সবার চাইতে অর্ধেক নর অর্ধেক নারী আমাদের সমাজে, অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী থাকে। মেয়েরা যদি সমাজের বিকলাঙ্গ হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, পিছনে পড়ে থাকে, তাহলে সে সমাজ পিছনে পড়বে, বিকলাঙ্গ হবে, দুর্বল থাকবে। তাই মুসলিম মেয়েদেরকেও উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎসাহিত করাটা আমাদের আজকের সমাজের দায়িত্ব। মেয়েদের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশও সৃষ্টি করা উচিত। মাত্র খালি মেয়েদেরকে বললেই হবে না যে তোমরা স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, কিন্তু তারা যদি নিরাপদভাবে তাদের শিক্ষা গ্রহণ না করতে পারে, তাহলে তো তারা শিক্ষায় আগাবে না। সেই জন্য আমরা সমাজে একটা নতুন সংস্কৃতির গড় দেওয়া উচিত। যেখানেই মেয়েরা শিক্ষা গ্রহণ করবে সেখানেই আমরা তাদেরকে সহায় করব, তাদেরকে সম্মানজনক একটা অবস্থানে রাখব। আমরা এই আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা করতে চাই, সিভিল সার্ভিসে প্রবেশ করানোর জন্য উৎসাহিত করতে চাই, তাহলে আমরা যেসব সোশ্যাল মিডিয়া আছে, আজকে যেটা আমি করছি এখানে, এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে কভারেজ দেওয়া উচিত, যাতে যেসব মুসলিম ছেলে মেয়েরা সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছেন সেই কাহিনী আমরা তুলে ধরা উচিত, যাতে অন্যান্য ছেলে মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয় এবং তারা নিজেদেরকে এই পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে মানসম্মত শিক্ষার প্রসার আমাদের করতে হবে। আমাদের শিক্ষার প্রসার একেবারে অঙ্কুর ক্লাসের থেকে, আমরা আগের দিনে কমান খমান পড়তাম, এখন অঙ্কুর প্রাক এগুলো আসছে। প্রি প্রাইমারি স্টেজ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে আমাদের। কিন্তু আমাদের
বিশেষ করে আমি আসামে দেখি আমাদের অঞ্চলে যেসব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষানুষ্ঠান আছে সেখানে ছাত্ররা ঠিক মতে উপযুক্ত শিক্ষা লাভ করে না। মুসলিম ছাত্রদের মধ্যে একটা বিরাট অংশ প্রাথমিক পর্যায়ে ঝইরা পড়ে আর কি, ড্রপ আউট হয়। এই ড্রপ আউটটা একটা বহুত বড় একটা সমস্যা। এই ড্রপ আউটস যদি আমরা কমাইতে না পারি তাইলে প্রাথমিক এবং মাধ্যমিক বা মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক শিক্ষা আমাদের সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মডার্ন শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের সাথে সাথে আমরা আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে। মানসম্মত শিক্ষক, আধুনিক পাঠ্যক্রম, বিশেষ করে এনসিইআরটির সমতুল্য পাঠ্যক্রম এবং পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার নিশ্চিত করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষাকেন্দ্রে পাঠানো উচিত, বিদ্যালয়ে পাঠানো উচিত। কিন্তু অতি দুর্ভাগ্যের ব্যাপার যে আমাদের অঞ্চলগুলিতে এরকম স্কুলও দেখা যায় যে আমাদের যেসব জার্সি গাই রাখার জন্য যেসব ঘর অত সুন্দর করা হয়, দিনে 2-3 বার স্প্রে করে সেখানে ডেটল পানি দিয়ে সে অঞ্চল ধোয়া হয় এবং সেখানে পরিষ্কার করে দিয়ে জার্সি গাইকে সেখানে রাখা হয়। কিন্তু এরকম স্কুলও আছে যেখানে গরু থাকতে চাবে না, এরকম স্কুল আমাদের সমাজের বিভিন্ন অঞ্চলে আছে। আমরা সেই ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট কমিটিগুলি দায়িত্ব নেওয়া উচিত এবং স্কুলগুলিকে আকর্ষণীয় করা উচিত, যাতে ছেলেমেয়েরা বাড়ির থেকে সকালবেলাই তারা স্কুলে যাওয়ার জন্য আগ্রহী হয়। সেই ধরনের স্কুলের অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত। আর এই স্কুলের যেসব উন্নয়ন খাতে যেসব সরকারি ধন আসে, টাকা পয়সা আছে, সেইটার মধ্যে আমরা লোভ লালসা না করাই ভালো। এই ক্ষেত্রে আমাদের অঞ্চলে বিশেষ করে এইসব অভিযোগ বেশি শোনা যায়। গতিকে আমি অনুরোধ করব যে এই শিক্ষানুষ্ঠানের একটা মসজিদের টাকা যদি আত্মসাৎ করেন তাহলে যেরকম পাপ হয়, একটা স্কুলের বা বিদ্যালয়ের শিক্ষা কেন্দ্রের ধন আত্মসাৎ করাও একই পাপ। এই অনুভবটা, এই ধারণাটা, এই চিন্তা চেতনাটা আমাদের মধ্যে জোরদার করা উচিত। শিক্ষকের সংকট আছে আমাদের মধ্যে, ভালো শিক্ষক আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। শিক্ষক সংকট মানে এইরকম, যারা শিক্ষক হইলাম আমরা অনেক বছর আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আর এখন আর নতুন বইপত্র পড়ার আমাদের দরকার নাই। এবং অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত শিক্ষকদের, কারণ শিক্ষকরা কি করছে না করছে এইটা কমিটির কাছে এবং সমাজের কাছে, বিশেষ করে অভিভাবকদের কাছে তারা অ্যাকাউন্টেবল বা হিসাব জবাবদিহি হওয়া উচিত। এই ধরনের একটা ব্যবস্থা আমাদের সমাজে ডেভেলপ করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে ইংরেজি এবং অঙ্কের প্রতি বিরাট ভয়। এই ইংরাজি যেটা ভয়, বিজ্ঞান সম্পর্কে ভয়, এই ভয়গুলা দূর করার জন্য এগুলাকে আনন্দমুখর শিক্ষা হিসাবে এদেরকে এইসব বিষয়কে ছাত্রদের সামনে উপস্থাপন করা উচিত। ইংরাজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা বিষয়ে ভালো শিক্ষক নিযুক্ত করা উচিত প্রত্যেক স্কুলেই, প্রত্যেক হায়ার সেকেন্ডারিতে। এবং মুসলিম ছাত্রছাত্রীরা এই 3টা বিষয়েই দেখা যায় যে দুর্বল, এবং এর জন্য বিশেষ কোচিং বা রেমেডিয়াল ক্লাসও বিভিন্ন স্কুল পর্যায়ে করা উচিত। সরকারিভাবে তো করেই, তারপরেও আমাদের সমাজের বিভিন্ন ক্লাব, যুবক সমিতি, মহিলা সমিতি, সমাজের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, তারাও এইসব ছেলে যারা দুর্বল ছাত্র তাদের জন্য কিছু রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করা উচিত বা করা যায়। মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ অতি জরুরি। আমাদের আধুনিক শিক্ষার বিষয়বস্তু এবং মাদ্রাসা শিক্ষা এই দুইটাকে একত্র যুক্ত করিয়া মূল ধারার শিক্ষার সাথে যুক্ত করার জন্য আজকের তারিখে মাদ্রাসা শিক্ষার প্রতি একটা সময়ের দাবি। গতিকে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করে আমরা এখান থেকে যাতে আমাদের ছেলেমেয়েরা মাত্র মুফতি মৌলানা না হয়, তার সাথে তারা যাতে আইএস আইপিএস হইতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ারও হবে, তারা ফরেন এমবেসিতে চাকরি করবে, তারা দেশ বিদেশের মানুষকে বিজ্ঞান শিক্ষা দিবে, এই ধরনের একটা মাদ্রাসা, উচ্চমানের মাদ্রাসা শিক্ষা দেওয়া উচিত। তে উচ্চশিক্ষার সুযোগ আমাদের বৃদ্ধি করা উচিত। একটা সময় ছিল যে মুসলমান অঞ্চলে, আমি আসামের কথাই উল্লেখ করব, যে মুসলিম অঞ্চলে শিক্ষা অনুষ্ঠান ছিলই না প্রায়। তে বরপেটা জেলার কলগাছিয়াই সম্ভবত মুসলমানদের মধ্যে আসামের প্রথম উচ্চশিক্ষার শিক্ষা কেন্দ্র।
হয়েছিল নবজ্যোতি কলেজ, যেখানে সৌভাগ্যবশত আমি নিজেও সেখানে 1983 সন থেকে 1985 সন পর্যন্ত সেই কলেজে আমি লেখাপড়া করেছিলাম এবং সেখান থেকে আমি বিএ পাস করেছি। এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং তাদের ভর্তি হয় ঠিকই অনেক ছাত্র, কিন্তু অনেক সময় অর্থনৈতিক অভাবের জন্য তারা লেখাপড়া বন্ধ করে চলে আসতে হয়, ফিরে আসতে হয়। ইউনিভার্সিটি পর্যায়েও অনেক ড্রপ আউট ছেলে মেয়ে আমরা পাই এবং তাদের অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক কারণও থাকে। এই সামাজিক কারণগুলোও আমরা দেখতে হবে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত শিক্ষা সঠিকভাবে শেষ করে এসে তারা নিজেদের কেরিয়ার বিল্ড আপ করতে পারে। তার জন্য বিশেষ স্কলারশিপ, হোস্টেলের সুবিধা এবং কেরিয়ার কাউন্সেলিংয়ের দরকার। শিক্ষার প্রতি অভিভাবকদের মনোভাবের পরিবর্তন করা উচিত। আমাদের তো অনেক অভিভাবক আছে যে যারা শিক্ষার ক্ষেত্রে ভাবে যে ছেলে মেয়ে মাত্র খালি পেটের ভাত জোগাড় করার মতো উপযুক্ত হইলেই হইল, আর অত লেখাপড়া করার দরকার কি, এই ধরনের মনোভাব। মেয়েদের ব্যাপারে তো আমাদের আরও খারাপ অবস্থা। মেয়েদের ব্যাপারে আমাদের সমাজে এখন পর্যন্ত একটা মনোভাব আছে, কোনো মতে মাত্র ওই কায়দা পাশ করায়া এলপি পাশ করায় মেয়েকে বিয়ে দিতে পারলেই হয়, পরের ঘরের সম্পদ, গতিকে সেটাকে লেখাপড়া শিখে কি হবে। আর এই ক্ষেত্রে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা দায়ী। এর জন্য সমাজ যে তথাকথিত পুরুষতান্ত্রিকতার পরিবর্তন ঘটাইয়া আমরা সমাজে নারী পুরুষের সম সুবিধা বন্টন করার মতন একটা সামাজিক সচেতনতা কর্মসূচি আমরা নেওয়া উচিত এবং সফল উদাহরণ তুলে ধরে আমরা কমিউনিটি মিটিংগুলো করে আমরা মেয়েদেরকে অধিক পরিমাণে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া উচিত। তাই উন্নত মানসম্মান সম্পন্ন শিক্ষা শুধু চাকরির জন্য নয়, বরং সামাজিক মর্যাদা, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গঠনের জন্য খুবই দরকার। গতিকে আমরা এ বিষয়ে আমরা সজাগ থাকা উচিত। আমরা আজকে এটুকুই আলাপ শেষ করতে চাই। আমরা পরবর্তী কোনো একটা দিন আমরা আবার ফেসবুকে লাইভ আসব এবং সেখানে এসে আমরা সিভিল সার্ভিস কোচিং সেন্টার কিভাবে আমরা করতে পারি এবং আমাদের ছেলে মেয়েদেরকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য উপযুক্ত করতে পারি, তার জন্য একটু আলোচনা করব। আমি আশা করি আপনারা আজকের যে ইন্ট্রোডাক্টরি আলোচনা, আপনারা কিছু লাভবান হয়েছেন এবং আপনারা এর থেকে আপনাদের সমাজে এই কথাগুলো আলাপ আলোচনা আকারে করবেন এবং প্রত্যেক অঞ্চলে অঞ্চলে সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কীয় বিষয়গুলি চায়ের বাগানে, চায়ের দোকানে, মসজিদে, মাদ্রাসায়, সামাজিক অনুষ্ঠানাদিতে আলোচনা হোক, যাতে করে আমাদের ছেলেদের মেয়েদের মধ্যে একটা নতুন প্রেরণা আসে, নতুন চিন্তা আসে, দেশের জন্য যাতে তারা নিজেদের যে ট্যালেন্ট সেইটাকে নিযুক্ত করতে পারে, তার জন্য তাদেরকে উৎসাহিত করব। তে আজকে এখানে আছেন শেখ সাদিক সাহেব, অ্যাডভোকেট মফিজউদ্দিন সাহেব, খুব ভালো, আকবর আলী, আমিনুল হক, সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং আপনাদের ধৈর্য সহকারে আপনারা যারা আমার কথাগুলো শ্রবণ করলেন বা শুনলেন, তার জন্য আপনাদেরকে আমি অতি ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আশা করি আগামী দিনে আমরা এই সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করে আমাদের সমাজের যেসব সমস্যা আছে, প্রশ্ন আছে, সেগুলো আমরা অ্যাড্রেস করতে পারবো এবং সেগুলোকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং সমাজকে নতুন পথ দেখাতে পারবো। এটুকুই আমি বললাম। আপনারা পরবর্তী ফেসবুক লাইভেও থাকবেন নিশ্চয়, ইনশাল্লাহ, এবং আমি পরবর্তী ফেসবুক লাইভে সিভিল সার্ভিস কোচিং সেন্টার সম্পর্কীয় আলোচনা করব এবং কিভাবে এর দ্বারা আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে সেই সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। খোদা হাফিজ।